ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল। আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। আজকে তারা উপলব্ধি করতে পারতেছে যে হ্যাঁ, আওয়ামী লীগই সঠিক ছিল, আর যারা এই আন্দোলনে গিয়েছিল তাদেরকে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন তারা চিকিৎসার জন্য কিন্তু আন্দোলন করতে হচ্ছে। আপনাকে বুঝতে হবে, জুলাই ফাউন্ডেশন গঠন করে 100 কোটি টাকা আত্মসাৎ করেছে সার্জিসরা, এবং কি আপনার বন্যার্থদের টাকা আত্মসাৎ করেছে, এবং কি 1000 কোটি টাকা আপনার এনজিও ফান্ড থেকে গঠন করে ইউনূস সেটি আত্মসাৎ করেছে, এবং কি রাষ্ট্রের 700 কোটি টাকা সে ইতিমধ্যে কর ফাঁকি দিয়েছে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশে। সরকার যদি ভক্করসাপ করে করে, লড়র বড়র করে, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের আবার নতুন করে রাজপথে নামতে হবে। ডিসেম্বর মাসে এসে 2024 ডিসেম্বর মাসে এসে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতেই হবে। হঠাৎ করে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কমিটিগুলোর সাথে একটা বৈঠক করেছে, উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মতন একটা অবস্থান হতে যাচ্ছে। দেশের জনগণকে সতর্ক থাকার জন্য তিনি বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলেছেন। দেশ জুড়ে একের পর এক বিশৃঙ্খলা, রাজধানীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলনের মধ্যে হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতির কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিংস পার্টি গঠন করে ডক্টর ইউনূস কি আজীবন ক্ষমতায় থেকে যেতে চায়? যখন সাবেক কোন সেনাপ্রধান বর্তমান কোন সেনাপ্রধান সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেন, তখন খুব স্বাভাবিকভাবেই গণমানুষের মনে নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। মানে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে আসলে জেনারেল উদ্বার করিম ভূঁইয়া ফেব্রুয়ারি থেকে টানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মসূচি নিয়ে মাঠে নামাটাই বড় চ্যালেঞ্জ, কারণ বিএনপি জামাতের পাশাপাশি বৈষম্য বিরোধীরাও রাজপথে তাদের মোকাবেলা করবে। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ। হ্যালো দর্শক, এতক্ষণ সংবাদের গুরুত্বপূর্ণ অংশ দেখেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো, তার এখন অনুরোধ করবো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আওয়ামী লীগের কর্মসূচি ইতিমধ্যে আপনার চেঞ্জ করা হয়েছে। আপনার 17ই ফেব্রুয়ারি আপনার সারা দেশে আপনার মশাল মিছিল হবে। 18ই ফেব্রুয়ারি গোটা বাংলাদেশে সর্বাত্মক আপনার হরতাল পালিত হবে। আওয়ামী লীগ যে কর্মসূচি ইতিমধ্যে দিয়েছে, এগুলো এদেশের জনগণের কল্যাণের জন্য দিয়েছে। এদেশের জনগণের কথা চিন্তা করেই এই কর্মসূচি দেওয়া হয়েছে। এদেশের জনগণ এখন বলতে শুরু করেছে যে আওয়ামী লীগ হেরে গেলেই হেরে যায় এদেশের জনগণ। তার মানে আওয়ামী লীগ ছিল এদেশের আপামর জনতার সরকার, মেহনতি মানুষের সরকার, এবং কি সুবিধা বঞ্চিত মানুষের সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এটি এখন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে আওয়ামী লীগই পারে এদেশের মানুষকে সুন্দরভাবে পরিচালিত করতে। আজকে যদি দেখেন যে 5 তারিখের পর থেকে এদেশের মানুষের, এদেশের খেটে খাওয়া মানুষের যেই হাল অবস্থা, এগুলো কিন্তু 5 তারিখের আগে ছিল না। আজকে তারা উপলব্ধি করতে পারতেছে যে হ্যাঁ, আওয়ামী লীগই সঠিক ছিল, আর যারা এই আন্দোলনে গিয়েছিল তাদেরকে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন তারা চিকিৎসার জন্য কিন্তু আন্দোলন করতে হচ্ছে। আপনাকে বুঝতে হবে, জুলাই ফাউন্ডেশন গঠন করে 100 কোটি টাকা আত্মসাৎ করেছে সার্জিসরা, এবং কি আপনার বন্যার্থদের টাকা আত্মসাৎ করেছে, এবং কি 1000 কোটি টাকা আপনার এনজিও ফান্ড থেকে গঠন করে ইউনূস সেটি আত্মসাৎ করেছে, এবং কি রাষ্ট্রের 700 কোটি টাকা সে ইতিমধ্যে কর ফাঁকি দিয়েছে, যেগুলো এদেশের জনগণের কাছে স্পষ্ট ছিল। আজকে এদেশে তারা যেভাবে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, মানুষের নাগালের বাইরে চলে গেছে, এবং কি প্রবাসীদের যেভাবে আপনার বিমান টিকিট সিন্ডিকেট তারা যেভাবে করতেছে, একটি টিকিটের দাম প্রায় 1,60,000 টাকা সৌদি আরবের, শুধু ওয়ান ওয়ে একটি টিকিট। ইতিহাসের এমন কোনো স্বৈরাচার জন্ম হয়নি যে যার আমলে আপনার বাংলাদেশের টিকিটের প্রাইস ছিল 1 লক্ষ টাকার উপরে। তো এখন এগুলো কেন হচ্ছে? এই স্বৈরাচারিতা কে করতেছে? ইউনূস করতেছে, তার সাঙ্গপাঙ্গরা করতেছে। কারণ তারা জানে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে এই ক্ষমতায় আসেনি, তারা চলে যাবে। তারা যত টাকা এখন ইনকাম করতে পারবে মানুষের পকেট শোষণ করে, সেগুলোই তাদের লাভ। কারণ তারা তো আর সেই ক্ষমতায় থাকবে না, এদেশে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতায় বসবে, তারা তো থাকবে না, তারা চলে যাবে। তারা ওই দেশ থেকে, এই দেশ থেকে তারা টাকা বিদেশে পাচার করবে তাদের বাকি জীবন আরাম আয়েশে কাটানোর জন্য, এবং কি তাদের ফ্যামিলি সন্তানদেরকে নিয়ে তারা সুন্দর জীবন উপভোগ করার জন্য। সমন্বয় থেকে শুরু করে যারা এই উপদেষ্টা পরিষদে গিয়েছে তারা সবাই দেখবেন আপনার টাকা আত্মসাৎ করবে। ইতিমধ্যে আপনার সমন্বয়কদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে যারা এই আন্দোলনে আপনার গিয়েছিল তারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। কেন হচ্ছে? তাদের সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না, তারা সঠিক চিকিৎসাও পাচ্ছে না। এই দায়ভার কে নিবে? এই অবৈধ উপদেষ্টাদেরকে নিতে হবে। মেটিকুলাস ডিজাইনের যে অংশ তারা করেছিল, তারা সেটি বাস্তবায়ন করে এখন তারা যারা আহত হয়েছে তাদেরকে তারা এখন চিনতে রাজি না। আমার প্রশ্ন হচ্ছে
যে আওয়ামী লীগের যে কর্মসূচি ইতিমধ্যে দিয়েছে এগুলো বাস্তবায়ন করতেই হবে এবং এই দেশের সর্বস্তরের জনগণ দেখবেন এগুলোতে আপনার সমর্থন দেবে। কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি এই কর্মসূচি দেওয়া ছাড়া আর কিছুই নাই। আর আওয়ামী লীগ রাজপথে কখনো হেরে আসে না। আওয়ামী লীগ জিতলেই জিতে যায় এদেশের জনগণ, আওয়ামী লীগ হারলে হেরে যায় এদেশের জনগণ। ইতিমধ্যে এদেশের জনগণ এই কথাটি বলতে বাধ্য হচ্ছে এবং কি যারা মেহনতি মানুষ তারাও বলতেছে যে আওয়ামী লীগ হচ্ছে গরিব দুঃখী মানুষের সরকার। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। সুন্দর একটা কথা বলছে না, মানে এই যে একটা লাইনে কয়েকটা শব্দ, এই কয়েকটা শব্দ মিলে যে একটা লাইন তিনি বললেন যে চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। মানে এই লাইনটার মধ্যে কিন্তু অনেকগুলো কথা লুকায়িত আছে। তবে আমি এই নিউজটা যখন দেখলাম তখন আমি মোটামুটি অবাকই হয়েছি, বলতে পারেন যে মোটামুটি অবাক হয়েছি এবং একটু চিন্তা ভাবনায় পড়ে গেছি যে কী বললো সে, চুপ থাকার দিন শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। কারণ 5ই আগস্টের, অবাক হওয়ার কারণটা আমি বলি, 5ই আগস্টের পরে মানে আশেপাশের ভাই ব্রাদার বা আশেপাশের মানুষজনের মুখে শুনছি তারা জোর গলায় বলছে যে আওয়ামী লীগ 2-4-50 বছর ঘুরে দাঁড়াতে পারবো না, এমনকি 10-15 বছরের মধ্যে তারা মুখে খুলতে পারবো না, হাই করতে পারবো না। কিন্তু এখন তো দেখতেছি না, এটা হা করতেছে, কথা বলতেছে, তারপরে এমন কথা বলতেছে চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। তাহলে বোঝেন সে সমস্ত ব্যক্তিরা যদি এই সমস্ত কথা শোনে তাহলে কি মানে তাদের কথার ভ্যালুটা কোথায় যায়। যে পরিস্থিতি 5ই আগস্টে হঠাৎ করে কেউ কোনো আশঙ্কা মানে কোনো টেরই পায় না যে এই আওয়ামী লীগের হঠাৎ করে এরকম ক্ষমতাচ্যুত হইব, তারা ক্ষমতায় থাকতে পারবে না এবং বাংলাদেশের সকল নেতাকর্মী, শুধু কেন্দ্রীয় নেতাকর্মী না, সকল নেতাকর্মী বাংলাদেশ থেকে আপনার চলে যেতে হবে, মানে আত্মগোপনে যেতে হবে। এরকম পরিস্থিতি কিন্তু মানে কেউই ভাবছিল না, যারা আন্দোলন করছে তারাও ভাবছিল না এবং যারা মানে ক্ষমতায় ছিল তারাও ভাবছিল না। হঠাৎ করে কিন্তু ঘটনাটা ঘটে গেল এবং হঠাৎ করে ঘটনাটা ঘটে যাওয়ার পরে মনে হলো যে আশেপাশে মানুষজন যেহেতু বলতেছে 10 বছর 20 বছর 50 বছর 70 বছরের মধ্যে তারা ঘুরে দাঁড়াতে পারবো না, তারা মুখ খুলতে পারবো না, হা করতে পারবো না, সেই হিসাবে ওরকমই ভাবছিলাম যে হয়তো বা দেরি হইতে পারে ন্যূনতম 5 বছর। কিন্তু না, এদিকে 6 মাস যায় না, 6 মাসের মধ্যে তারা মানে মুখ খোলা শুরু করছে। কারাগার থেকে জুনায়েদ আহমেদ পলক অর্থাৎ সাবেক প্রতিমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী, তিনি বলছে চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। মানে তাকে কারাগারে মানে আদালতে তোলা হয়েছে। একজন রিক্সা চালক হত্যা মামলায় তাকে 2 দিনের রিমান্ড দিচ্ছে, রাষ্ট্রপক্ষ 5 দিনের রিমান্ড চেয়েছে, তাকে 2 দিনের রিমান্ড দিচ্ছে। দেখেন মামলাটা কি, আরো মামলাটা কিন্তু রোমান্টিক মামলা। যে জুনায়েদ আহমেদ পলক তখন হচ্ছে সাবেক মানে তখন যখন আন্দোলন চলতেছে তখন তিনি আইসিটি প্রতিমন্ত্রী, তিনি নাকি রাস্তায় নেমে একজন রিক্সা চালককে হত্যা করছে, এটা হলো মামলা। সেটার জন্য আদালতের কাছে যাই হোক মামান্য আদালত তাকে 2 দিনের রিমান্ড দিচ্ছে। রিমান্ড শেষে যখন আদালত থেকে বের হয়ে কারাগারে প্রেরণ মানে রিজার্ভ লাইনে উঠবো তখন তিনি এই কথাটা বলছে। তাহলে বোঝেন যে কোন মাপের নেতা হলে আর কতটুকু সাহস হলে এই কথা বলতে পারে। চতুর্দিকে পুলিশ দিয়ে তাকে ধরে নিয়ে যেতেছে এবং বাইর সাইড থেকে আক্রমণও করতে পারে, যেহেতু ডিম ঢেলাঢেলি হয়, মানুষ ধাক্কা দেয়, মানে মব জাস্টিস শিকার হয়, সেক্ষেত্রে কিন্তু ওই পরিমাণে গার্ড দিয়ে নিতেছে। সেখান থেকে তিনি বলতেছে যে চুপ থাকার দিন শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। তারপরে দেখেন আওয়ামী লীগ তাদের আন্দোলন শুরু করে দিচ্ছে, কর্মসূচি দিচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা ভার্চুয়াল জগতে আসতেছে, মিডিয়া আসতেছে, কথা বলতেছে। তারপরে আওয়ামী লীগের সভানেত্রী, আওয়ামী লীগের প্রাণকর্তা, তিনিও কথা বলতেছে। তাহলে ওই বিষয়গুলো ভাবেন, যারা বলছিল যে 50 বছরের মধ্যে মুখ খুলতে পারবো না, হা করতে পারবো না, এখন কি হইতেছে। দেশ জুড়ে একের পর এক বিশৃঙ্খলা, রাজধানীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলনের মধ্যে হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতির কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে 3রা ফেব্রুয়ারি বৈঠকে তিনি বলেছেন, চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কারণে দেশের যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা করছেন প্রধান উপদেষ্টা, কার সঙ্গে কার যুদ্ধ হতে পারে, আর সেটা হলে কোথায় যাবে দেশ। যমুনায় আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনেরও নির্দেশ দেন তিনি। দর্শক, প্রধান উপদেষ্টা এমন আশঙ্কা প্রকাশের একদিন আগে অনলাইনে এক আলোচনায় অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূস সহ সরকারের জড়িতদের বিচার করার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ফের সংগঠিত হওয়ার ইঙ্গিত দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে 18 ফেব্রুয়ারি হরতালের ডাকও দেওয়া হয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ, 6 ফেব্রুয়ারি সারা দেশের প্রতিবাদ মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে দলটি। এছাড়া 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং 17 ফেব্রুয়ারি মশাল মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির সঙ্গেও প্রকাশ্য বিরোধ চলছে অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টারা বিএনপির বিরুদ্ধে তুলেছেন
111-এর মতো চক্রান্তের অভিযোগ। এর পাল্টা জবাব এসেছে বিএনপির পক্ষ থেকেও। সরকার নিরপেক্ষতা নিয়েও আশঙ্কা জানাচ্ছে বিএনপি। সরকার সমর্থকদের মধ্যে বাড়ছে বিরোধ। জুলাই আন্দোলনে আহতরা তুলেছেন অবহেলার অভিযোগ। 7 দফা দাবি নিয়ে 2রা ফেব্রুয়ারি তারা অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। পুলিশের ব্যারিকেডও থামাতে পারেনি আহতদের মিছিল। অন্যদিকে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সড়ক ও রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। তাদের সামলাতে হিমশিম খাচ্ছে সরকার। আপাতত 7 দিনের সময় দিয়েছে সরকারকে। এর বাইরে বিভিন্ন ইস্যুতে কয়েক মাস ধরে আন্দোলনের শহরে পরিণত হয়েছে রাজধানী। গত 6 মাসে রাজধানীতে 136টি আন্দোলন হয়েছে। ঢাকার বাইরেও আন্দোলন, অবরোধ, মারামারি নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। একের পর এক কারখানা বন্ধ হয়ে চাকরি হারাচ্ছেন শ্রমিকরা। দেশে জনসমর্থন হারানোর পাশাপাশি বিদেশেও বন্ধুহীন হয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার। আমাদের বিশ্লেষণ হলো, আগামীতে আরো বিপর্যয়ের আশঙ্কা করছে সরকারের শীর্ষ মহল। আর তাই শক্তি প্রয়োগের পথে হাঁটার চিন্তা করছে ডক্টর ইউনূস। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যমুনায় অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টি ও অপপ্রচারের জন্য বিপুল অর্থ ছড়াচ্ছে দাবি করে তিনি বলেন, সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। মজার বিষয় হলো, অধ্যাপক ইউনূস একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর তৈরির নির্দেশ দিয়েছেন। বোঝাই যাচ্ছে তিনি কথার কথা হিসেবে যুদ্ধাবস্থার কথা বলেননি, রণসাজের প্রস্তুতিও নিচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। ডক্টর ইউনূস বলেন, নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী ও থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। দর্শক, এই নির্দেশ বাস্তবায়ন হলে নিশ্চিতভাবে দেশের সবাইকে নজরদারির মধ্যে আনার চেষ্টা করবে সরকার। নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে ছাড়পত্র দিয়ে তিনি সাইবার স্পেসকেও সরকারের নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা পাকাপোক্ত করছেন কিনা সেটা আমাদের প্রশ্ন। যুদ্ধাবস্থার কথা বলে নেওয়া পদক্ষেপ দেশের মানবাধিকার পরিস্থিতিকে আরো তলানিতে নিয়ে যাবে বলেও আমাদের আশঙ্কা। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের দিনই তার প্রেস সচিব বলেছেন, আওয়ামী লীগের নামে লিফলেট বিতরণ বা কোনো কর্মসূচিতে গেলে গ্রেপ্তার করা হবে। নিষিদ্ধ দল না হলেও আওয়ামী লীগের কর্মসূচি পালনে বাধা দেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে যাচ্ছে। তারা লিফলেট বিতরণ করছে। যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য কড়া বার্তা, তাদের গ্রেপ্তার করা হবে। লিফলেটের কথার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার কথা থাকে। আবার একই দিনে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীদের কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে। জনগণই তাদের রাস্তা থেকে উঠিয়ে নেবে। এরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলেছে। দিনের পর দিন তাদের দাবি দাওয়া বেড়ে চলেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে খেই হারিয়ে ফেলা অন্তর্বর্তী সরকার এখন শক্তি প্রয়োগের দিকে হাঁটতে চাইছে। তবে এতে তৈরি হতে পারে আরো বিশৃঙ্খলা। সরকারের যেটুকু নিয়ন্ত্রণ এখনো আছে তাও হাতছাড়া হয়ে যেতে পারে। এমন ঘটনা ঘটলে আরো দুর্ভোগের মধ্যে পড়তে পারে দেশ। দর্শক, যখন সাবেক কোনো সেনাপ্রধান বর্তমান কোনো সেনাপ্রধান সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেন, তখন খুব স্বাভাবিকভাবেই গণমানুষের মনে নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং অনেক ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। খুব স্বাভাবিক। বলছি সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার কথা, যিনি সত্য কথা বলতে গেলে অনেক সেনাপ্রধানের চেয়ে কম বিতর্কের জন্ম দিয়েছে, অথবা তিনি সজ্জন ব্যক্তি ছিলেন, এটি আমরা বলতেই পারি। কিন্তু তিনি সাম্প্রতিক সময়ে 17টি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে, যেগুলো সামরিক অভ্যুত্থান, সামরিক বিদ্রোহ কিংবা গণবিপ্লবের উপরে লেখা, বিশেষ করে 5 আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা। সবশেষ 17তম স্ট্যাটাসটি তিনি যেটি রোববারে দিয়েছেন, সেটি যথেষ্ট আলোচনা জন্ম দিয়েছে এবং মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি করছে। এটা সত্য কথা। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া গণ অভ্যুত্থানের আগে তিনি তার ফেসবুক পেজ লাল করেছিলেন। এরকম লাল অনেকেই করেছিলেন, আমরাও হয়তো অনেকেই করেছিলাম। এটি অনেক বড় ভূমিকা করে ফেলেছিল মানসিকভাবে সাধারণ মানুষের মনে। এবং এই ফেসবুক যখন লাল করা হয়েছিল, তখন আওয়ামীপন্থী বা আওয়ামী লীগের নেতা কর্মী কট্টর সমর্থকরা যথেষ্ট পরিমাণ লালকে নিয়ে ইনসাল্ট করছিলেন। বলা হচ্ছিল লাল দজ্জালের রং, লাল ইত্যাদি ইত্যাদি কাদের কাদের রং নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছিল। কিন্তু তারা তখন ভুলে গিয়েছিলেন লাল আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পতাকার বুকের রং, উদীয়মান সূর্যের রং। যাও সেসব বিতর্কে যাব না। কিন্তু ইকবাল করিম ভূঁইয়া যখন তার ফেসবুক প্রোফাইলটি লাল করেছিলেন, এটি যথেষ্ট সাড়া ফেলেছিল। এবং সেই ইকবাল করিম ভূঁইয়া যখন
তার ফেসবুকের মাধ্যমে সেনাপ্রধান সম্পর্কে বা আরও অন্যান্য বিষয়ে অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করছেন, সেটা অবশ্যই ভাবনার বিষয়। আমি একটু বলি আপনাদের সামনে যে তার সর্বশেষ স্ট্যাটাসটি কোন ধরনের, আমি অংশবিশেষ বলছি। এখানে বলা হচ্ছে যে শেষ দৃশ্যটা ঘটে সেনা সদরে, যেখানে সেনা প্রধান সহ 3 বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। সেখানে 5টি রাজনৈতিক দলের নেতাদের এবং অধ্যাপক আসিফ নজরুলকে ডেকে নেওয়া হয়েছিল। সেখানে তিনি বলছেন, যেখানে বিজয়ীদের কাছে যাওয়ার কথা, সেখানে উল্টো বিজয়ীরা বিজিতদের কাছে রিপোর্ট করে। এবং শোনা যায় সেখানে রাজনীতিবিদ এবং আসিফ নজরুল সেনা প্রধানের রাষ্ট্রপতি এবং সংবিধান বহাল রেখে আগের তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ মেনে নেন। অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন যে এখানে তো এটা না হলে বিপ্লবী সরকার গঠন হতে পারত, তার মাধ্যমে অনেক কিছু ঘটতে পারত। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তখন কি কেউ বিপ্লবের কথা উল্লেখ করেছিল? বিপ্লবী সরকার গঠন করতে হবে? করেনি তো। জাতীয় সরকারের কথা উপস্থাপন করা হয়েছিল পরবর্তীতে, এটি আমরা অনেক জায়গা থেকে শুনছি, ছাত্র সমন্বয় একটা দাবি করছেন, কিন্তু বিএনপি সেটি মেনে নেয়নি। এবং তখন তো মানুষের মনে একটি ধারণা, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিশ্বাস যে খুব দ্রুত একটি সরকার গঠনের মাধ্যমে 3 মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়া হবে, একটা গণতান্ত্রিক উপায়ে, সেটি তো তাদের বিশ্বাস ছিল। এবং যে কারণে জাতীয় সরকারের দিকে বিএনপি যায়নি, যেটি হলে আবার আগামী নির্বাচনটি প্রলম্বিত হতে পারে, তারা সেদিকে হাঁটেইনি। কিন্তু বিপ্লবী সরকারের কথা কেন এই মুহূর্তে ইকবাল করিম ভূঁইয়া সাহেব বলছেন? এবং তিনি যে বললেন যে বিজয়ীদের কাছে যাওয়ার কথা, খুব স্বাভাবিক, কিন্তু কেন বিজয়ীরা পরাজিতদের কাছে গেলেন? বিজিতদের কাছে মানে পরাজিত, কারণ কি সেনাবাহিনী পরাজয় বরণ করেছিল তখন? আমরা তো জানতাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ কমান্ডার বা সুপ্রিম কমান্ড থেকে নির্দেশ জারি হয়েছিল সবার মতামতের ভিত্তিতে, জুনিয়র এবং মিড লেভেলে যে সামরিক কর্মকর্তা ছিলেন, যে তারা আর একটি গুলিও এই গণঅভ্যুত্থানকারীদের উপরে চালাবেন না বা আন্দোলনকারীদের উপরে চালাবেন না। এবং তারা শেখ হাসিনার পদত্যাগ চান, এটিও সেনাপ্রধান জানিয়ে দিয়েছিলেন শেখ হাসিনাকে। তাহলে এখানে সেনাবাহিনীকে এখানে কি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে? আমি জানি না, এই প্রশ্নগুলো উঠছে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি বলছেন, যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল তার শেষ পর্যন্ত একটি অকাল সিজারের মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিয়ে যায়, মানে চুপসে যায়। কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসেবে থেকে যান। যদি আদর্শগতভাবে ফরাসি ও রুশ বিপ্লবের ন্যায় এই বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইতো, তাহলে হয়তো গণভবন বা বঙ্গভবন একযোগে দখল হতো, বিদ্যমান সংবিধান ছিঁড়ে ফেলা হতো। আমি আবার বলছি, তখন যেমন বিপ্লবী সরকারের দাবি কেউ করেনি, আর এই অভ্যুত্থানটি কোনো প্রকারের বিপ্লব ছিল। বিপ্লবের চরিত্র তো আলাদা। যে রুশ বিপ্লব বা ফরাসি বিপ্লবের ইতিহাস তিনি টানলেন, সেই বিপ্লবের চরিত্রের সাথে কি এই গণ অভ্যুত্থানের কোনো মিল ছিল? এটি কোন হিসেবে বিপ্লব হয়? অনেকে বিপ্লব বলতে পারেন, আবার অনেকে বিপ্লব হিসেবে মানছেন না, শুধুমাত্র একটি স্বৈরাচারী সরকারের পতনের লক্ষ্যে একটা দুর্বার গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করতে চান অনেকে। আমিও সেটি মনে করি, আমি আগে গোড়ায় বলে আসছি, এটা বিপ্লবের ধারে কাছেও কিছু না। কিন্তু এটিকে ইকবাল করিম ভূঁইয়া সাহেব বিপ্লব হিসেবে বলার চেষ্টা করছেন এবং সংবিধান ছিঁড়ে ফেলার কথা বলছেন যদি বিপ্লবের সাফল্য আসতো। যে মুহূর্তে সংবিধান নিয়ে অনেক ধরনের কথা উঠছে, এবং এই সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের কাছে অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধকে ভিত করে এই সংবিধান রচিত হয়েছিল। সংবিধানে অনেক ধরনের আপত্তি কিছু থাকতে পারে, সেগুলো সংশোধন করা যেতে পারে। এবং যে সংবিধানকে কেন্দ্র করে, ছুড়ে ফেলাকে কেন্দ্র করে, কবর রচনাকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর অস্থির পরিস্থিতির সৃষ্টি হলো, সেখানে নানান কৌশলে বা বিএনপির উদ্যোগী ভূমিকার কারণে সেখান থেকে ছাত্ররা পিছু হটলো। এবং ঘোষণাপত্র এখন সামনে রয়েছে, ঘোষণাপত্র হবে কি ডিক্লারেশন হবে, সেই নিয়ে একটা জিরোদ চলছে, যদিও সেটি অনেকটা হালকা হয়ে আসছে। সেইখানে সেই মুহূর্তে আবার সংবিধান নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার মুখ থেকে এই কথাটি আসা আমি অন্তত খুব স্বাভাবিকভাবে নিতে পারছি না। তিনি বলেছেন যে যদি এসব কিছু হতো, তাহলে সাবেক সামরিক কর্মকর্তা যারা নিষ্ঠুরতা চালিয়েছেন তারা হয়তো দেশ ছাড়া হতেন না বা দেশের বাইরে পালিয়ে যেতে পারতেন না। আমি এই কথাটির সঙ্গে একমত, আংশিক। হ্যাঁ, তাদের বিচার হওয়া উচিত ছিল, বা যাদের সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদের গুরুত্বপূর্ণ কিছু অংশ আপনারা দেখলেন, এবং এর ধারাবাহিকতায় আপনাদের কিছু বলার থাকলে তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাবেন। এবং যারা ভিডিওটিতে এখনো লাইক করেননি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত জানিয়ে দিন। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে 5ই আগস্ট এবং তারপর থেকে দেশের বিরাজমান পরিস্থিতি সৃষ্টি করছে এখন পর্যন্ত, সেটি নিয়ে হতবাক সকলেই। এটির বরাদ্দ দিয়ে সবকিছুর কার্যকারী এবং দৃশ্যপটে যেসব বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকটাই কার্যকলাপ দেখা দিয়েছেন। দর্শক, আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।